আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আজকে হচ্ছে মার্চের 6 তারিখ, একটু পরেই 7 তারিখ হবে। সো এই পর্যন্ত বাংলাদেশের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কি, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। তার আগে আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটা যেখানে আমরা আপনাদের জন্যে নানা রকমের অ্যানালাইসিস নিয়ে, সমসাময়িক ঘটনাবলী নিয়ে নানা রকমের কন্টেন্ট তৈরি করি, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। লিঙ্কটা আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করে নিলে ভিডিওগুলো রেগুলার দেখতে পাবেন। সাবস্ক্রাইব করে নিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। সো আমরা যেটা নিয়ে কথা বলছি, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, যেটার জন্য বাংলাদেশ গত 17 বছর ধরে ওয়েট করে আছে। কারণ আমরা জানি 17 বছর হাসিনার যে ফ্যাসিস্ট রিজিম ছিল, সেখানে আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি, গ্রহণযোগ্য নির্বাচন পাইনি, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। যদিও একার সমর্থিত যে সরকার ছিল, সেই সরকারের নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, কিন্তু সেই সরকারটা পক্ষপাত দুষ্ট ছিল। এবং সেই জন্যই আমরা দেখতে পাই আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, এবং তার সুযোগে তারা আমাদের তত্ত্বাবধায়ক ব্যবস্থার যেই সুযোগ সিস্টেমটা ছিল, সেটাকে তারা কি করে, সেটাকে তারা বাতিল করে দেয়, এবং 14 থেকে শুরু করে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া শুরু করে, এবং যার ফলে নির্বাচনের যে গ্রহণযোগ্যতা, সেটা বাংলাদেশ হারিয়ে ফেলে। এখন 5ই আগস্টে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে থেকে আমাদের নির্বাচনী পথটা সুগম হয়, এবং আমাদের সেনাপ্রধান নির্বাচনী সংস্কার বা সুষ্ঠু নির্বাচনের পথে বাংলাদেশ যাতে উত্তরণ করতে পারে, সেই জন্য তিনি একটা উপদেষ্টা পরিষদ তৈরি করে দেন, এবং সেই উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনূসের নেতৃত্বে তাদের কার্যক্রম শুরু করে। সেনাপ্রধান প্রথম দিকে জুলাই আগস্টের দিকে তিনি বলে দিয়েছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত, সেই হিসেবে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হয়ে যাওয়া উচিত, এবং সরকারের সমস্ত প্রতিষ্ঠান ইনক্লুডিং সেনাবাহিনী সবাই সেদিকে তাকায় আছে। রাজনৈতিক দলগুলো তো অতি সত্বর ইলেকশনটা চায়। স্বাভাবিক, রাজনৈতিক দল রাজনীতি করবে, তারা দেশ পরিচালনা করবে, এটাই তাদের কাজ। এখন যারা আসছে তারা হচ্ছে অন্তর্বর্তীকালীন, তাদেরকে আমরা কেয়ারটেকার বলতে পারি, তাদেরকে আমরা দারোয়ান হিসেবে বলতে পারি। কিন্তু আমরা যেটা দেখতে পাই, বৈষম্য বিরোধীদের অধীনে যে সরকার, যেই একটা গোষ্ঠী আছে, তারা কি করছে, নির্বাচনকে পেছানোর জন্য নানা রকমের কলকব্জা নাড়াচড়া করছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছে করে কি করছে, তারা নষ্ট করার চেষ্টা করছে। এবং সেনাপ্রধান ওই কথাটা বলেছে, আমাদের দেশের মধ্যে ম্যানুফ্যাকচার করা এই সমস্ত অস্থিতিশীল কার্যক্রমগুলো, এগুলো হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা বিশাল ষড়যন্ত্র। এবং নাহিদ ইসলামের রয়টার্সের সাথে যে এই সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদিও তিনি এখন সরকারে নাই, তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না, এবং এটা পিছানো হয়তো সম্ভব। পিছানোর ব্যাপারে তিনি হয়তোবা একটা কথা বলেছেন। এবং সেখান থেকে, অথবা আমাদের দেখতে পাই যেভাবে যেভাবে দেশের আনাচে কানাচে মব তৈরি করা হচ্ছে, গতকালকে যেটা হলো শাহবাগে, যেটা হয়েছে একটা মেয়েকে নিয়ে, সেটা নিয়েও একই রকম প্রতিক্রিয়া সারা দেশ জুড়ে হচ্ছে, যে এরা কারা, এরা কারা, এরা কেন দেশকে অস্থিতিশীল করছে। কারণ হচ্ছে আমরা দেখতে পাই এগুলোর পেছনে এজেন্সি আছে। আমরা সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, আমি সেই 3রা জুলাই না, 3রা আগস্টে আমরা এই কথাটা বলেছিলাম যে এজেন্সির ব্যাপারে সচেতন থাকতে হবে। বাংলাদেশে এখন যে জিনিসগুলো হচ্ছে, এগুলো বেসিক্যালি এজেন্সি ক্রিয়েটেড। এজেন্সি কারা আমি জানি না, এজেন্সি কারা, এটা মৌলবাদ যেহেতু মাথাচাড়া দিয়ে উঠছে, সুতরাং কেউ না কেউ তো তাদেরকে ইন্ধন দিচ্ছে, বা কেউ না কেউ তো তাদেরকে অর্গানাইজ করছে। আমরা দেখতে পেয়েছি যে যেই লোক অপরাধী, যেই লোক তাকে মালা দিয়ে কোরআন শরীফ ধরে তাদেরকে জাতীয় নেতা হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তাদেরকে ওইভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, দেশের অবস্থা এতই খারাপ। এখন দেশে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পজিশনে যাওয়া উচিত। যারা যারা এগুলোকে অর্গানাইজ করছে, তাদেরকে এগুলোকে আইনের আওতা আনা উচিত। আমি এই কথাটা অনেক আগে বলেছিলাম, হাসনাত আবদুল্লাহ যেটা বলে, আয় আয় রাজুতে, আসো আসো রাজুতে আসো, সে মব তৈরি করছে। এবং এই একটা মাত্র লাইন দিয়ে, একটা মাত্র এভিডেন্স দিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসা যায়। এবং আমি একটা কথা বলেছিলাম, সে বলেছিল কি, সাংবাদিকদের কলম ভেঙে দেওয়া হবে যারা ফ্যাসিস্টের পক্ষে লিখবে বা বাংলাদেশের পক্ষে লিখবে। ফ্যাসিস্টের পক্ষে লেখা মানে হচ্ছে, ফ্যাসিস্টরা যেহেতু বাংলাদেশের একটা মানুষ,
তাদের একটা মানবাধিকার আছে, সেই মানবাধিকার নিয়ে যখনই লিখতে যাবে তাদের কলম ভেঙে দেওয়া হবে, এরকম একটা কথা বলেছিল। তখন আমি বলেছিলাম যে তুমি একে মারছো, ওকে ধরছো, তোমার দিন পুড়িয়ে আসছে। এখন বাংলাদেশে আমি জানি না কী হবে, সেনাপ্রধান যে কথাটা বলেছে বা বাংলাদেশের আপামর জনসাধারণ, সুশীল সমাজ যে কথাগুলো বলছে, সেই কথার সারমর্ম হচ্ছে এভাবে দেশ চলতে পারে না। যারা দেশে মবক্রেসি তৈরি করছে, অল্প কিছু সুবিধাভোগী লোকজন, তাদেরকে দমন করতে হবে। সেনাবাহিনী, আর্মি, পুলিশ, র্যাব, যারা যারা আছে, ইউনুস যদি না পারে, ডেফিনেটলি তৃতীয় কোনো শক্তিকে সেই চেষ্টাটা করতে হবে। আমরা সেটাই দেখেছিলাম, হাসিনা সরকার ব্যর্থ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং দেশের স্থিতিশীলতা আনার জন্য আর্মি একটা নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছে ইউনুসের মাধ্যমে। এখন ইউনুস যদি ব্যর্থ হয়, আর্মিকে নতুন আর একটা ইনিশিয়েটিভ নিতে হবে। বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে আমাদের একমাত্র আশা ভরসার স্থান হচ্ছে কে? বাংলাদেশ সেনাবাহিনী। আমি সে কথাটা আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম যে হিরোজ লিভ ফর এভার। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশকে তারা কি করছে? প্রোটেক্ট করছে। এটাই তাদের একমাত্র মিশন, এটাই তাদের একমাত্র গোল, এটাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য বা জবের একমাত্র উদ্দেশ্য। সো 5ই অগস্ট বাংলাদেশ সেনাবাহিনী যেটা করেছে বাংলাদেশের জন্য করেছে। এখন সামনে ওরা যা কিছু করবে বাংলাদেশের জন্যই করবে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, সেনাবাহিনীকে তার ভূমিকা রাখতে হবে, কেননা তারাই আমাদের শেষ আশ্রয়স্থল, আর কিছু আমাদের নাই। তারাই আমাদের শেষ ডিফেন্স লাইন। এভাবে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, সেনাবাহিনী, আমি সাবধান করে দিচ্ছি, সেই সাবধান বাণীর মধ্য থেকে আমরা এই জিনিসটাই দেখতে পাই। সেনাপ্রধান এখন দক্ষিণ আফ্রিকা সফরে আছেন, তিনি বাংলাদেশে খুব সত্বর আসা উচিত। এবং বাংলাদেশের পরিস্থিতি সেনাবাহিনী ছাড়া আর কেউ কন্ট্রোল করতে পারবে না। বাংলাদেশ যদি এরকম করে চলতে থাকে, সেক্ষেত্রে আশেপাশের দেশ যারা আছে তারা অস্থিতিশীল হবে, তারা বাংলাদেশে নানা রকমের তাদের কার্যক্রম পরিচালনা করবে, আলটিমেটলি দেশকে এবং দেশের সার্বভৌমত্বটাকে হুমকির সম্মুখীন করবে। আবরার ফাহাদের একটা ভাই, আবরার ফায়াজ, সে একটা কথা বলেছে। সে কি বলেছে? পাশের লোকগুলা কারা, তাদের পিছে কারা আছে তা খুঁজে বের করা উচিত। হাসিনা সরকার না থাকলেই এদের আবির্ভাব ঘটে, তাও বের করতে হবে। হ্যাঁ, এটাই লজিক্যাল, এটাই লজিক। অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কি বলেছেন? জনগণ যখন উত্তেজিত হয়ে যায় তখন তাদেরকে কন্ট্রোল করা যায় না। কি কথা, কি কথা! সেনাবাহিনী করেছে, 5ই অগস্ট সেটা করেছে। সো সব কিছুর একটা ওয়ে আছে, রিজনেবল একটা ওয়ে আছে। এখন উত্তেজিত হয়ে গেছে, আমরা রিজনেবল মানুষ, বাংলাদেশের লোক এখনও আমরা বন জঙ্গলের মানুষ হয়ে যাই না, আমরা এখনো সভ্য মানুষ হিসেবে আছি এবং সমাজের বেশিরভাগ মানুষই সভ্য। সুতরাং সেখানে 5-6 জন মানুষ একসাথে হয়ে তারা উগ্র হয়ে কিছু একটা করে ফেললে আপনি কিছু করতে পারবেন না, তাহলে আপনি কী জন্য আছেন? আপনাকে আমরা সরকারে কী জন্য রেখেছি? আমরা তো বনে বাজারে থাকাই আমাদের উচিত, যার যার নিরাপত্তা শেষে নিশ্চিত করবে। আপনাদের কি দরকার? ট্যাক্স দিচ্ছি কেন, ব্যাট দিচ্ছি কেন, আপনাদেরকে আমরা বাড়ি গাড়ির সুযোগ সুবিধা দিচ্ছি কেন, বেতন দিচ্ছি কেন, চেয়ারে বসিয়েছি কেন, মন্ত্রী বানিয়েছি কেন, কী দরকার, কী দরকার? যদি আমাদের নিরাপত্তা আপনারা দিতে না পারেন, যদি এই ধরনের কথাবার্তা আপনারা বলেন, যদি রাত 3টা বাজে সংবাদ সম্মেলন করেন, যদি আপনাদের কাছ থেকে আমাদের কোনো আউটপুট না আসে, মাথায় পাগড়ি আর কোরআনের যদি বুকের মধ্যে কোরআনের ছবি যদি নিয়ে আসে, আমরা তাদেরকে ফুলের মালা দিয়ে জাতীয় বীর বানিয়ে দিচ্ছি। কি অবস্থা না দেশের! এদিকে আমাদের জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে, স্বাধীনতা পুরস্কার, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এই পুরস্কার যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে 8 জনের মধ্যে 7 জনই মৃত। এবং বুয়েটের আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, আমার যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই বুয়েটের আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। এখানে কথা যেটা সেটা হচ্ছে এই যে ফজলে হাসান, তারপরে নবেরা আহমেদ, তারপরে আজম খান অথবা এম এ জি ওসমানী, এদেরকে
কত কত বছর পরে এই পুরস্কারটা দেওয়া হলো। সো এরা সবাই মৃত। মৃত মানুষদেরকে আমরা বেশি স্মরণ করি। মৃত মানুষ সম্মান পায়, জীবিত মানুষরা সম্মান পায় না। সো বাংলাদেশের সমাজে সেটা আরো প্রকটভাবে উপস্থিত আমরা দেখতে পাই। এই যে 8 জন মানুষের মধ্যে 7 জনে কি পেয়েছে? মরণোত্তর। বাংলাদেশের সমাজে কি ভালো মানুষের অভাব আছে? বাংলাদেশের সমাজে যে আমাদের উপদেষ্টা পরিষদে যারা তৈরি করেছে তারা কি যোগ্য? তারা ওখানে বসেছে, খাবলা খাবলি, শকুন শকুন খাবলে ধরেছে। শকুন বাংলাদেশকে খাবলে ধরেছে, নতুন শকুন। কেন যোগ্য লোকে খুঁজে পাচ্ছে না? মরণোত্তরদেরকে দিতে হবে কেন? এত বছর ধরে রাষ্ট্রের ব্যর্থতা, এখনো যারা আছে নেতৃস্থানীয়, এদেরকে এরা কিভাবে ওখানে যায়? এরা দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে? দেশের ব্যর্থতা। আপনি কি আমাদের সাথে ডিসএগ্রি করবেন? অথবা সেনাপ্রধান যেটা বলেছেন আমাদের ইলেকশনটা দিতে হবে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাই, ইনক্লুশন ইলেকশনের কথা বলেছিলেন। স্বাভাবিক 35% মানুষকে আমরা বাদ দিয়ে দিতে পারি না। তারা কোথায় যাবে? জেন্দা কবর দিয়ে দিব? বঙ্গোপসাগরে তাদেরকে সলিল সমাধি করাবো? কি? তারা নাগরিক, তাদের ভোটের অধিকার আছে, তাদের সংগঠিত হবার অধিকার আছে। সুতরাং সেনাপ্রধান যে ইনক্লুশনের কথা বলেছেন, অথবা আমরা যে ইনক্লুশনের কথা বলেছি, অথবা বিএনপি যে ইনক্লুশনের কথা বলেছে, সেটাতে আমাদের দেখতে পাই আমাদের প্রধান উপদেষ্টার গলার স্বর চেঞ্জ হয়ে গেছে। তিনি আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার পিছনে কোনো বাধা পাচ্ছেন না। আমরাও সেটাকে স্বাগত জানাই, কোনো বাধা নেই। ইলেকশন হতে কোথাও কোনো বাধা নেই, সেটাই সবচেয়ে বড় সংস্কার। আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান 31 দফা যেটা বলেছেন, সেটার উপরে তো আর কোনো সংস্কার হতে পারে না। কারণ হচ্ছে আপনারা কি দিবেন না দিবেন সেটা তো সরকারকে গ্রহণ করতে হবে। সরকার দেশ পরিচালনা করবে। সরকার যদি সেটা গ্রহণ করতে না পারে, দেশ পরিচালনা যদি তারা সেটাকে ইমপ্লিমেন্ট করতে না পারে, আপনারা হয়তো কনসেপচুয়াল একটা কথা বললেন, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যেতে হলে সরকার লাগবে, এবং সেই সরকারটা হচ্ছে পরবর্তী যে সরকার আসবে তারা, এবং তার জন্য সবচেয়ে যোগ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং তারা যদি অ্যাকসেপ্ট না করে, আপনাদের কোনো সংস্কার কাজে আসবে না। আর আপনারা কিসের সংস্কার করবেন? যে জিনিস নিজেরা ফলো করতে পারেন না, সেটা অন্যকে কিভাবে অ্যাডভোকেট করবেন? সুতরাং ভালো দিক যেটা বলছি সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে আসতে সরকার থেকে কোনো রকম বাধা নেই। কেননা আমরা সেটা আগে থেকেই জানি, কেন সারা পৃথিবী এদিকে তাকায় আছে। এটা মানবাধিকারের, আমরা বলেছিলাম যে জামাতকে 50 বছরে কিছু করা যায়নি, এখন 5% জনসমর্থনের লোকজনকে দিয়ে, আর এখানে 35% লোকজনের একটা দলকে আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। সুতরাং আমরা সেটা অনেক আগে বলে ফেলছি। কি মুছলেন? কিছু বাটন প্রেস অ্যান্ড এভরিথিং ইজ কি একটা রিসেট হয়ে গেছে, এমন একটা কথা বলেছিল না? তখন আমরা একটা ভিডিও বার্তায় বলেছিলাম যে আপনি কিছুই মুছতে পারবেন না। কি মুছলেন? কিচ্ছু মুছতে পারবেন না। জনগণ যেটাকে অ্যাকসেপ্ট করে, জনগণের মাঝে যার অ্যাকসেপ্টেন্সি আছে, সেখানে আপনি কিছু করতে পারবেন না। জনগণ ঠিক করবে, গণভোট দেওয়া হোক, মেজরিটি ঠিক করবে। আপনি একা সরকারে বসে, একটা সিটে বসে আপনি নানা রকমের বাণী দিচ্ছেন, সেই বাণী তো জনগণ গ্রহণ করবে না। জনগণের মাঝে যেতে হবে, জনগণের মাঝে গিয়ে গণভোটের আয়োজন করতে হবে। আপনি সেটা না করে এই সমস্ত কথা বললে তো হবে না। আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন যে দেশের অবস্থা খুব খারাপ, এবছর নির্বাচন সম্ভব হবে না। অন্যদিকে আমাদের ইউনূস বলেছেন, কি বলেছেন? দেশের অবস্থা খুবই ভালো, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো খারাপ না। বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন করতে হলে কার কি ইস্যু। আইন শৃঙ্খলা ইস্যুতে কেউ নির্বাচন পিছানোর চেষ্টা করছে, আবার কেউ নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য কি বলছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ, নির্বাচন এবছর হওয়া সম্ভব না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যার যার এজেন্ডাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আপনি যদি কোনো কিছু বুঝতে হয়, কোনো কিছু আগে থেকে যদি প্রেডিক্ট করতে হয় যে কী হতে যাচ্ছে, সেটা ঘটনা পরম্পরা দেখে সেটা আপনাদের প্রেডিক্ট করতে হবে। সুতরাং আমরা বলছি যে আমাদের ছাত্রদের যেই একটা গোষ্ঠী আছে, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং সেনাপ্রধান সেটাই বলেছে। অথবা আমাদের যে ইউটিউব সেলিব্রিটিরা আছে, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সুতরাং এগুলো হচ্ছে ঘরের মধ্য থেকে ক্রিয়েট করা। এগুলো
বিরুদ্ধে আমাদের সেনাপ্রধান সবাইকে সাবধান করে দিয়েছে। পরিকল্পনা করেই আমাদের দেশের এই যে মবগুলোকে সৃষ্টি করা হচ্ছে যাতে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায়। সেনাপ্রধান এই কথাটাই বলেছে। সংগঠকদেরকে চিহ্নিত করা গেলে যারা আয় 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 রাজত্বে আয় এভাবে করে যারা সংগঠন করে তাদেরকে চিহ্নিত করে আনাতে আনলে এই ধরনের মবগুলো একদিনের মধ্যে বেনিশ হয়ে যাবে। অথচ আমাদের সরকারের নীতি নির্ধারণের লোকেরা বলছে তারা নিষ্ক্রিয় হয়ে বসে আছে, কোনো কার্যক্রম হাতে নিচ্ছে না। কারণ কার মাথায় আমাদের যারা কর্মচারী আছে তারা তো বসের আজ্ঞাবহ। এখন বস যদি না চায় তাহলে তারা কি করবে? সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির এই যে বিশাল কেয়স অবস্থা তার একমাত্র কারণ হচ্ছে আমাদের সরকারের নীতি নির্ধারণের লোকজন, ইউনূস সরকার অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা হচ্ছে নাটের গুরু। তারা যদি মানবাধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মবক্রেসি এগুলোর বিরুদ্ধে যদি তারা কঠিন পদক্ষেপ নিত তাহলে সেনাবাহিনী পিটায় পুটায় লাল করে 2 দিনে সব ঠান্ডা করে দিত, অথবা পুলিশের ক্ষেত্রে সেটা সম্ভব। এখন তারা যেহেতু সরকারেরই অংশ, সো একত্রে দেশে যা কিছু হচ্ছে সব সরকারের সম্মতিতে হচ্ছে, সব বৈষম্য বিরোধীদের সম্মতিতে হচ্ছে। সন্ত্রাসী যে নাম ধারণ করুক নাই কেন, বৈষম্য বিরোধী, সমন্বয়ক অথবা আহ্বায়ক যাই কিছু হোক না কেন, তাদেরকে মালা দিয়ে অপরাধীকে মহৎ বানানোর যে সুযোগ দেয়া হচ্ছে সেগুলো ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে থেকে যাবে। নারীদেরকে যে অপমান করা হচ্ছে, গতকাল শাহবাগে যে ঘটনা ঘটছে সেটা বৈষম্য বিরোধীদের জন্য অথবা জাতীয় নাগরিক পার্টির জন্য একটা অশনি সংকেত। কারণ হচ্ছে বাংলাদেশের ভোটারের অর্ধেক হচ্ছে নারী ভোটার। সুতরাং ভোটের জন্য যদি নারীদের কাছে, জনগণের কাছে যেতে হয়, সুতরাং তাদেরকে ইনক্লুড করতে হবে, তাদের অধিকারের দিকে নিয়ে কথা বলতে হবে। যদি তাদের অধিকারের কথা না বলা হয়, অস্বীকার করা হয়, তাহলে ভোটে জামানো ধারণা ছাড়া আর কোনো গতি থাকবে না। আমাদের কাজী নজরুল ইসলাম বলেছিলেন, পৃথিবীতে যা কিছু মহান, যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক করেছে নর। সো এই জিনিসটা যদি আমরা স্বীকৃতি না দিয়ে আমরা যদি অন্য কিছু করতে যাই, সেক্ষেত্রে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে এবং ছাত্র সমন্বয়কদের মধ্য দিয়ে, মবক্রেসির মধ্য দিয়ে আমরা সেই অরাজক পরিস্থিতিটাই আমরা দেখতে পাই। সো মন্তব্যতে জানাবেন আপনাদের নির্বাচন নিয়ে মতামত, আপনাদের কি আছে, অথবা আমরা যা কিছু বলেছি তার মধ্যে আপনারা ভুল কিছু পেয়েছেন কিনা। আমরা আশা করব বাংলাদেশে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, জনগণের যোগ্য শাসকের কাছে বাংলাদেশ তার দায়িত্ব অর্পণ করুক এবং বাংলাদেশকে জনগণের যোগ্য শাসক, যোগ্য নেতৃত্ব দিয়ে উন্নয়নের, স্থিতিশীলতার নয়া দিগন্তে বাংলাদেশকে নিয়ে যাক। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন।